রাজ্যের সরকারি শিক্ষা বন্ধ করা থেকে রাজ্য সরকার জবাব চাই। বেলুনটা তুলছে না, বেলুনটা নিচে নামান, বেলুনটা পিছা 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 বন্দে মাতরম বন্দে মাতরম কিনারে চলা ছাত্র কংগ্রেস ছাই লড়বে যুবকদের সাথে এই আন্দোলন এই ছাত্র ছাত্রীদের সাথে ছাত্র যুব কংগ্রেস সকলেই জানেন যে রাজ্যের নানা প্রান্তে প্রায় 160টির মতন স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কিসের স্বার্থে তা এখনো জানা নেই। আমরা 26 তারিখ শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আপনারা যদি এইভাবে স্কুলগুলোকে বন্ধ করে দেন, রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সেখানে ডাইরেক্টর ম্যাডাম আমাদেরকে বলেছিল এরকম কিছুই না, এটা একটা সার্ভে হয়েছে। কিন্তু তারপরে আমরা সংবাদ মাধ্যমেই খবর পেয়েছি যে রাজ্যের 160টি, পশ্চিমে এবং উত্তরে 170টি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা এনএসইউআই এবং যুব কংগ্রেসের তরফ থেকে তার তীব্র প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই এই রাক্ষস সরকারকে, যে রাক্ষস সরকার ধীরে ধীরে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে গ্রাস করছে এবং তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে। এই প্রতিবাদ তাদের জন্য আজকে আমরা 10,000 15,000 ছেলেরা যারা স্কুল যেত এবং ওদের স্কুল বন্ধ করে ওদেরকে এখন অনেক দূরে যেতে হবে, সেই ছাত্রছাত্রীদের স্বার্থে লড়াই করছি এবং লড়াই যুব কংগ্রেস এবং এনএসইউআই জারি রাখবে। বিপুল ভোটে জয়ী করুন, পঞ্চায়েত নির্বাচনের দিকে দিকে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী। ভারত মাতাকে সবাই মিলে আওয়াজ তুলো, বন্দে মাতরম, বন্দে মাতরম। কংগ্রেসীদের বলি গো ভোটটা দিবেন কোনখানে, ভাইদের বলি গো ভোটটা দিবেন কোনখানে, ভাইদের বলি গো ভোটটা দিবেন বিপুল ভোটে জয়ী করুন, পঞ্চায়েত নির্বাচনের দিকে দিকে নির্বাচনের বিপুল ভোটে জয়ী করুন। ভোট চাই, ভোট দে। কমিশনকে জানাই ধন্যবাদ, সঠিক সময়ে নির্বাচন ঘোষণা করা নির্বাচন কমিশনকে জানাই ধন্যবাদ। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা রাজ্য সরকারকে জানাই ধন্যবাদ। সঠিক সময় নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশনকে জানাই ধন্যবাদ। সঠিক সময় নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশনকে জানাই ধন্যবাদ। আজকে আমরা বিশেষ করে রাজ্য নির্বাচন স্টেট ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানিয়ে, কারণ আজকে ইতিমধ্যে আপনারা জেনেছেন 30জন পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তার জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে প্রত্যেক জনগণকে আহ্বান রাখবো যাতে এই গণতন্ত্রের উৎসবে সামিল হয় এবং প্রত্যেকেই যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয় হবে নিশ্চিত, বিপুল পরিমাণ ভোটে যাতে আমরা জয়যুক্ত করি তার জন্যই আসছি। কল্যাণপুর বাজার এবং নতুন পঞ্চায়েত হয়েছে আমাদের মধ্য কল্যাণপুর ব্লক এলাকা পর্যন্ত আমরা এই মিছিল করি প্রত্যেক গাঁও সভা
আপনি জানেন যে রাজ্যে পঞ্চায়েতের মেয়াদ 4 আগস্ট শেষ হতে যাচ্ছে। বর্তমান যে পঞ্চায়েত, স্বাভাবিকভাবে কমিশন উদ্যোগ নিয়েছে এই পঞ্চায়েত ইলেকশন করার জন্য। আমরা এই ইলেকশনের দিনক্ষণ আজকে ঘোষণা করব। আমাদের এই রাজ্যে টোটাল 606টা গ্রাম পঞ্চায়েত আছে। সেখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 3517। আমরা আপনাদের রেসপন্সটা দিয়ে দেবো, সেখানে সব আছে। নাম্বার অফ সিট আছে 6370। পঞ্চায়েত সমিতি আছে 35টা। নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 423, সিটও আছে 423। জেলা পরিষদ আছে টোটাল 8টা, 116টা কনস্টিটিউয়েন্সি, 116টা সিট। এখানে এই নির্বাচনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকটোরাল রোল। সেটা ইতিমধ্যেই ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ করা হয়েছে। সেই পাবলিকেশন অনুযায়ী আমাদের টোটাল আছেন এই ইলেকশনের জন্য 12,94,153 জন। তার মধ্যে মেইল আছেন 65,806,58,445 এবং ফিমেল আছেন 6,35,597। আদার্স আছেন 11। এখানে আপনারা জানেন পোলিং স্টেশন একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভোট দেবেন সবাই। আমাদের টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আইডেন্টিফাই করে 2650টা পোলিং স্টেশন আছে। এখানে ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নীতি নেয়, আমরাও সেটা নিয়েছি। এপিক ব্যবহার করা হবে আইডেন্টিফাই করার জন্য। তাছাড়াও অল্টারনেটিভ ডকুমেন্টকে আমরা অ্যালাউ করবো ভোটার আইডেন্টিফিকেশন করার জন্য। এখানে ব্যালট বাক্স যেটা ব্যবহার করা হবে, 2 প্রকারের ব্যালট বাক্স। সেটা হবে গোদরেজ এবং বাঙ্গো। বড় যেটা বাক্স সেটা গোদরেজ টাইপ বলা হয়, ছোট যেটা সেটাকে বাঙ্গো বলা হয়। ব্যালট পেপারও 3টা কালারের হবে। হোয়াইট হবে গ্রাম পঞ্চায়েত, পিঙ্ক হবে পঞ্চায়েত সমিতি এবং গ্রিন কালার হবে জেলা পরিষদের জন্য। কাউন্টিং হল ইতিমধ্যেই আমরা নোটিফাই করে দিয়েছি। এখানে শুধুমাত্র কুমারঘাট এবং বিশালগড়ে সেপারেট ভাবে কাউন্টিং হল 2টা হবে, 2টা করে হবে। আর বাকি সব জায়গায় 1টা করে কাউন্টিং হল হবে, কারণ তাদের সংখ্যা বেশি। আমরা ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে 2 দফা মিটিং করা হয়েছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে আরক্ষা দপ্তরে যারা আছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে। আমরা সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি চূড়ান্ত। এখন আমরা এই ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করছি। এইখানে আগামী কালকে আমরা নোটিফিকেশন জারি করছি। তার মানে আগামী কালকে থেকেই নমিনেশন প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে 11/7 থেকে 18/7 অবধি। শুধুমাত্র পাবলিক হলিডে ছাড়া বাকি সব দিনে নমিনেশন গ্রহণ করা যাবে সকাল 11টা থেকে 3টার মধ্যে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হচ্ছে 18/7/2024। স্ক্রুটিনি করা হবে 19/7/2024। ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে 22/7/2024। ইলেকশন হবে 8/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ। ডেট অফ কাউন্টিং হবে 12/8/2024 সকাল 8টা থেকে। সমস্ত ইলেকশন প্রসেস কমপ্লিট করা হবে 17/8/2024 এর মধ্যে। আর পোল হবে সকাল 7টা থেকে বিকাল 4টা অবধি। ভিডিও স্তর আরেকটু উঠে ডিএম বা এই ধরনের ডিএম অফিসের মধ্যে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে বলি, গত পরশুদিন রাজনৈতিক দলের 3 জন প্রতিনিধি আমার সঙ্গে দেখা করে এটা বলেছিলেন। আমি তাদেরকে একটাই বলেছিলাম যে তার লিগাল প্রভিশন আই উইল ডাউট, আমি লিগাল ভিউ নেব। আমি সেই দিনই ফাইল পাঠিয়েছি, কালকে এসছে। আজকে আমরা সেই দলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। লিগাল অপিনিয়নে বলা হয়েছে কমিশন ক্যানট ডিসাইড the place for submission of nomination. There is no provision in the rule. Commission has no authority to decide the place of nomination. It is the returning officer absolute duty to decide where he will take the nomination. রিটার্নিং অফিসার আপনাদের জুরিডিকশনের মধ্যে আছে না, it is returning officer exclusive duty. আমার জুরিডিকশন আপনার কন্ট্রোল নেই না। কন্ট্রোল বলতে ওই কন্ট্রোলে নেই, তার কাজ আমি করতে পারবো না। আপনি জানেন এইবার পার্লামেন্ট ইলেকশনে আমি পেপারে দেখেছি একজন এডিএম রিটার্নিং অফিসার হিসাবে ছিলেন, ডিএম একটা নোটিফিকেশন ইস্যু করেছিলেন। ইলেকশন কমিশন সেটা বাতিল করে দিয়েছে, বলছে না যে ডিএম ইউ ক্যানট ইস্যু দ্যাট নোটিফিকেশন।
only ADM is empowered to issue that notification. Because this কোথায় নেওয়া হবে, কখন নেওয়া হবে, কোথায় স্ক্রুটিনি হবে, এটা রিটার্নিং অফিসার একটা নোটিফিকেশন কাউকে দেবে, সেটাকে উনি উল্লেখ করতে পারেন। He has the only authority. Commission has no authority. আপনি দেখবেন বিধানসভাতে যখন হয়, যেমন ধরেন ডাইরেক্টর ফুড হয়েছেন একটা কনস্টিটিউয়েন্সির আপনার রিটার্নিং অফিসার, উনি ওনার অফিসে ঠিক করেন যে আমি ফুড ডাইরেক্টরেটে রিসিভ করব, এটা কমিশন ঠিক করবে। স্যার, আপনি একটা কথা বলেছেন যে যত বেশি চ্যালেঞ্জ ভোট হবে ধরে নেওয়া হবে যে কিছু হয়েছে, মনে হয় তো ভোটাররা তো চ্যালেঞ্জ ভোটটা তখনই দেবেন when he reaches the police station. So there are a lot of apprehensions of intimidation. এটা আপনি স্যার কি দেখছেন, বা I would request the IG law and order to make a comment on this. Conducive Because there are huge apprehension of intimidation. দেখেন এখানে একটা কথা আমি স্পষ্ট করে বলি, এটা মনে হচ্ছে আমার একটু মিসকনসেপশন আছে এই জায়গাটার মধ্যে। নিয়ম অনুযায়ী আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করেছি, তারপরে সিপিএম দলের পক্ষ থেকে প্রথম যে দাবিটা করা হয়েছিল যে ডেটটা এক্সটেন্ড করা হোক, আমরাও তার উত্তরে ওনাকে জানিয়েছিলাম যে ডেট এক্সটেনশনের প্রয়োজন নেই, কারণ আইনেই বলা আছে যদি কোনো ভুল থাকে, যদি কেউ নাম তুলতে চায়, যদি কারোর নামে আপত্তি থাকে, লাস্ট ডেট অফ নমিনেশন অবধি সেটা সাবমিট করা যায়। তার মানে এখন আমাদের হিসাব অনুযায়ী 18 জুলাই অবধি করা যাবে, এখনো ওপেন আছে, এবং এর মধ্যে উনি এটা শুনানি নিয়ে শেষ করতে হবে। এখন আপনি যে কেসটার কথা বলেছিলেন সেটা আমরা এক্সামিন করে দেখেছি, আইনে বলেছে যদি এইরকম কেস হয় ফাইনাল পাবলিকেশনের পরে কেউ নাম তুলতে চায়, এটা প্রভিশন আছে, এটা নাই এরকম না, লাস্ট ডেট অব্দি নমিনেশন অব্দি দেওয়া যায়। দিলে পরে যিনি রিটার্নিং অফিসার আছে উনি নোটিশ ইস্যু করবেন, তার হিয়ারিং নেবেন, যদি উনি স্যাটিসফাইড হন ইয়েস ওনার নাম আছে ভোটার লিস্টে, ওনার নাম উঠতে হবে, ওনার অন্য ক্রাইটেরিয়া উনি ফুলফিল করেন, তাহলে উনি তুলতে পারেন। আমরা ডিএমকে সেটাই বলে দিয়েছি, প্রভিশনের কথা উল্লেখ করে, as per provision অনুযায়ী দিস procedure to be followed by the returning officer. If this is the case, sir, so why did the district magistrate wrote a letter to you? He could have settled the issue. No, he could settle the issue. They can take any suggestion or advice from us. It is okay. The video wrote to the DM forwarded the letter to Actually, you. they may have some If confusion. they are consistent with the rule, Actually, they could have taken the আমি decision. একটু বলি, এখানে রুলটা যেটা আসলো এটা 1998 এ অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে এই প্রভিশনটা আছে, আগে ছিল না। কোন রুলটা 1993 পঞ্চায়েত রুল যেটা হ্যাঁ, যেটা আছে ওইটা 1998 এ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ওই অ্যামেন্ডমেন্টের মধ্যে এই প্রভিশনটা আছে। আবার তো আমার কাছে ভেরিফিকেশন চাইতেই পারে কোনো কনফিউশন থাকে, আমি ওইটাই বলে দিয়েছি তুমি as per ওই সেকশন অনুযায়ী দেখো, সেকশনে প্রেসক্রাইব করা আছে কি প্রসিডিউর কিভাবে করতে হবে, কারণ ওই পিরিয়ডে আর কি আমাদের ফাইনাল পাবলিকেশনের পরে একে জানিয়ে দিয়েছেন, রাজ্য সম্পাদক সিপিএম কে জানিয়ে দিয়েছেন আপনি? হ্যাঁ, ওইটা তো ওনার চিঠিতে আগে জানিয়েছি, এই চিঠিতে ওনার চিঠিতে এটার ব্যাপারে আমাকে বলা হয়েছিল, যেটা লাস্টে লিখেছিলেন যাতে অ্যানাউন্সমেন্টটা তাড়াতাড়ি হয় ইলেকশন, আজকে করেছিলাম। ঠিক আছে, এখানে আমরা বলে দিয়েছি আজকে থেকেই আমাদের মডেল প্রোডাক্ট কন্ডাক্ট চালু হবে, তবে যেহেতু পঞ্চায়েতের ভোট এটা কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত এরিয়াতেই কার্যকর থাকবে। আমরা ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের কাছে ওদের সাহায্য চেয়েছি যাতে ইলেকশনটা পিসফুলি সংগঠিত করা যায়, ওরাও প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সহযোগিতা করবেন যাতে ইলেকশন প্রসেসটাকে পিসফুলি কমপ্লিট করা যায়। আমরাও আশা করছি সবার সার্বিক সহযোগিতায় আমাদের এই ইলেকশনটা খুব সুন্দরভাবে অনুষ্ঠান করা সম্ভব হবে। তাছাড়াও আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস যেটা আমরা এক্সারসাইজ করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এই ফাইনাল ভোটার লিস্ট পর্যালোচনা করে দেখেছি আমাদের এখানে 100 থেকে কম ভোটার আছেন, এবং পোলিং স্টেশনের সংখ্যা আছে 30 less than 100, আর 100 থেকে 300 এর মধ্যে পোলিং স্টেশন আছে 985, অর্থাৎ 985টা কেন্দ্রে 300-র মধ্যে ভোটার আছেন।
300 থেকে 500-র মধ্যে ভোটার আছেন 2017টি কেন্দ্রে, 500 থেকে 700-র মধ্যে আছেন 466, আর অ্যাবাভ 700 আছেন মাত্র 19টি কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোটার আছেন ডুকরির একটা কেন্দ্রে 36 জন, আর সবচেয়ে বেশি ভোটার আছেন একটা কেন্দ্রে 784 জন। অর্থাৎ 784-র বেশি কোনো ভোটার আমাদের কোনো পোলিং স্টেশনে নেই। এখানে মনে রাখতে হবে, ভোট তো সবাই মিনিমাম 3টা ভোট দেবে। যদি 4টা হয়, 2টা কনস্টিটিউয়েন্সির একাধিক যদি সিট থাকে, তাহলে সেখানে 4টা ভোটও একজন দেবে। স্বাভাবিকভাবে সময় তুলনামূলকভাবে একটু বেশি লাগবে। ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমাদের ডিজি সাহেবের সঙ্গে বৈঠক হয়েছে, তাছাড়াও একাধিক বৈঠক হয়েছে। বিভিন্ন জেলায় ডিএমরা তাদের লেভেলে মিটিং করেছেন, ব্লক স্তরে বিডিওরা মিটিং করেছেন রিটার্নিং অফিসার হিসাবে। আমাদের চেষ্টা থাকবে সব জায়গাতেই সিপিএম এর যেটা পাওয়া যাবে কিছু, সেটা অন্য কাজে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে এক্সক্লুসিভলি ব্যবহার করা হবে, আর পোলিং স্টেশনে আমাদের টিএসআর মূলত ব্যবহার করা হবে। তো আমরা চেষ্টা করব সর্বাধিক যেটা ব্যবহার করা যায় তারই চেষ্টা করা। মনে রাখতে হবে, শহর এরিয়া তো পুরোপুরি আর নীল করা যাবে না, সেখানেও যে কোনো সময় একটা ঘটনা ঘটতেই পারে, সেখানেও যেতে হবে পুলিশকে। এই সব দিক চিন্তা করে যতটুকু বেশি সম্ভব কাভারেজ দেওয়া সেটা সুনিশ্চিত করা হবে। তুলনামূলক ভোটার সংখ্যা কম থাকার পোলিং স্টেশনে আমাদের মনে হয় এটাতে খুব বেশি অসুবিধার কথা নয়। আমরা আবারও বলছি, আমরা সমস্ত দলের কাছে আপনাদের মাধ্যমে আবারও আপিল করছি যাতে ওনারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করুন। এটা একটা বিরাট কর্মযোগ্য, প্রায় 13 লক্ষ ভোটার, সবাই যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারে। এখন আমি আরক্ষা দপ্তর থেকে মিস্টার ডালন আছেন, ওনাকে বলবো। ইলেকশনে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে যা যা করা উচিত সেটা অলরেডি ডিসাইড হয়ে গেছে। আমরা পোলিং স্টেশন থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডারের যেখানে ঝুঁকি আছে সব জায়গাতে আমরা অ্যাডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ডিপ্লয় করা হবে। এখানে ল অ্যান্ড অর্ডারের জন্য বিশেষ করে সেন্ট্রাল আর্ম প্যারামিলিটারি ফোর্সকে আমরা এয়ারমার্ক করেছি। তো আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতায় আশা করি ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, শান্তিপূর্ণ উৎসবের মেজাজে হবে। এটাই আমাদের লক্ষ্য এবং আশা করছি এটাই হবে। ধন্যবাদ স্যার। এরকম কেন্দ্রীয় বাহিনী কত কোম্পানি ডিপ্লয় করার চিন্তা ভাবনা আছে এখন পর্যন্ত? আর কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে নিরাপত্তার দায়িত্ব? কি ভোট কেন্দ্রে না ভোট কেন্দ্রে রাখবে? সব কথা তো আর ডিটেলস করে বলা যাবে না, সিকিউরিটি ম্যাটার্স যেহেতু। তবে আমি বলেছি কেন্দ্রীয় বাহিনীকে আমরা বাইরের আইন শৃঙ্খলা রক্ষা করতে আমরা ডিপ্লয় করব, আর বাকিগুলিতে টিএসআর পুলিশ, লোকাল পুলিশ থাকবে এবং অ্যাডিকুয়েটলি রাখা হবে। Now, in the polling centers, who will be deployed? Because generally we find the central paramilitary forces inside the polling centers during the election. না, এবার সেটা হবে না। আমরা ফোর্স পাওয়া গেছে, কিন্তু সব পুলিশ স্টেশন তারা তো No, I am talking about the central paramilitary. So they won't be inside the centers. কতজন ফৌজের দরকার এবং আপনারা কতজন পেয়েছেন? না, এটা তো হ্যাঁ, আমরা সিএপিএফ 18 কোম্পানি আমরা ডিপ্লয় করছি এবং বাকিগুলিতে আমাদের টিএসআর ব্যাটালিয়ন থেকে এবং পুলিশের থেকে হবে বাকিগুলি। স্যার, দুইটা প্রশ্ন। একটা হইতেছে স্যার, এবার মানে ওইদিকে কি মানে মডেল পুলিশ স্টেশন করার কোনো পরিকল্পনা আছে? আর দ্বিতীয় প্রশ্ন হইতেছে স্যার, বয়স্কদের লাগে কি ব্যবস্থা নিতেছে কমিশন? ডিসেবল সহ বয়স্কদের জন্য আমাদের এখানে আমাদের স্পেশাল কিছু করিনি, তবে মডেলের ক্ষেত্রে
ক্ষেত্রে আমরা ডিএমদের কাছে জানতে চাইবো, যদি ওনারা উৎসাহিত হন বা করতে চান তবে করতে পারেন। আমরা এরকম ভাবে একটা ইনস্ট্রাকশন দেবো, কারণ ভোটটা হবে পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত স্তরে, এটা মনে রাখতে হবে। Sir, there has been demand from two of the opposition for those who have done press conference regarding nomination filing online. Will that provision be there? Actually, আমার সঙ্গে তারা দেখা করেছিলেন, they have met with me. I have shown that the provision. In the provision, it has been clearly mentioned that nomination to be submitted in person to the returning officer. So, until and unless the rules is being changed, it is not possible. If the rules is done, but there is no infrastructure issue. No, there is no infrastructure issue. Current initially rule has to be changed. Only then other things will come. And what is the procedure? Who changes the rule generally? Government. State government. State government. The opposition parties have also alleged insecurity in filing the nominations. So, what type of adequate security measures would be taken to ensure that they are freely submitting the nomination paper? Actually, the matter I have discussed with the DGP also. He ensured that in the block headquarters there will be sufficient force, plus in and around block, local market area and other where there is a problem may arise, their arrangement will be also there. Concerned SDGs and BDUs are in charge, RO and SDGs. So, at the time of filing nomination, they provide adequate security and everything shall be arranged from police. I have a supplementary question, sir. The opposition political parties are alleging that even the BDUs are not taking the responsibility to ensure the security around the BDU offices when the nominations would be filed. What comment would you make in this regard? Actually, nomination process not yet started. I know, sir, it would be starting from as per the schedule. But before the nomination process begins, what security measurements would be taken by the state election department? Before nomination, what are the security requirements? So there are some incidents in Salema, Lakshmanagar and other Bamute. One video call for all party meeting. Some phones. Even in Kamutia also, there are Political opposition political leaders. There was no deployment in block. Since the IG Law and Order has mentioned that they anticipate the polling takes place in a festive manner, so do you ensure that it would be really in the festive manner? We will try our level best by deploying security forces. সঙ্গে একটা সাপ্লিমেন্টারি বক্সমপুর সালেমা ভামুটিয়ার যে ঘটনা ঘটেছে তার এগেইনস্টে আপনারা কি স্টেপ নিয়েছেন? অ্যাকচুয়ালি এইসব ক্ষেত্রে আমরা অলরেডি রিপোর্ট চেয়েছি, এক দুইটা রিপোর্ট এসেছে। উই আর থিংকিং কেমন রিপোর্ট এসেছে? কিছু ইনসিডেন্ট সম্বন্ধে বলা হয়েছে, কি হয়েছে না হয়েছে। শর্ট পদক্ষেপ নেওয়া হয়নি না, এখন অবধি হয়নি। আচ্ছা স্যার, লোকসভা ইলেকশনগুলিতে যেরকম ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকে, পঞ্চায়েত ইলেকশনে কি ওয়েবকাস্টিং এর কোনো ব্যবস্থা না, থাকবে কি? না। ওয়েবকাস্টিং এর First of all, that security arrangement has been made. People may come freely, they can cast their vote without any free and free paper. and to maintain transparency, what will be? Transparency, I think now political party is very happy that we are using ballot paper. There is no problem of EVM. Webcasting only. নির্বাচন ঘোষণার আগে যেখানে সর্বদলীয় বৈঠকগুলো নিয়ে বিরোধীদের মধ্যে একটা বিতর্ক বা অভিযোগ, সেখানে নমিনেশন নিয়ে যেহেতু কোনো অনলাইন হবে না সাবমিশন, সেটা একেবারে নিশ্চিত করার জন্য বিরোধী দল বা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আপনাদের কি বার্তা থাকে যেন মনোনয়ন প্রত্যেকে জমা দিতে পারে? আমরা তো সবাইকে বলেছি এবং যারা শাসক দল আছে ওনারাও এনশিওর করেছেন যে আমরা সর্বতভাবে চাইব সবাই অংশগ্রহণ করুন, এই প্রতিশ্রুতি ওনারা আমাদেরকে দিয়েছে। বাধা তো একমাত্র তাদের সঙ্গে আশা করছে, ওনারাই প্রতিশ্রুতি দিয়েছেন মিটিং এ যে আমরা যে কোনো ভাবেই হোক চেষ্টা করবো সবাই যাতে অংশগ্রহণ করে। Question is coming because in previous election it was seen that more than 94%, if I remember well, 96% unopposed. That is why such It is relevant. The opposition parties in true sense apprehensive that they would not be able to file a nomination. Let's see. So what do you want to make the assurance to the people
or the political parties? Actually, we have already told all the political party in presence of them in meeting. The ruling party assured them that there will be no problem for submission of nomination from their end. However, proper security arrangement we are making not only in the block office but also in the in and around block office, plus important local motor stand, local market area everywhere. Does it indicate that the peaceful election depends on the ruling party? Since you are also making the Because all opposition party alleging that the problem may come up from the ruling party. They are not appearing that other party will make. but the election commission is the referee in this match. Yes, it is true. স্যার বিগত যে নির্বাচনগুলো হয়েছে বিশেষ করে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন ইভিএমে ভোট হয়েছে, সেখানে ছাপ্পা ভোটের অভিযোগ উঠে এসেছে। বারবার বিরোধী কিংবা যারা সাধারণ মানুষরা অনেকেই ভোট দিতে পারে না বা ফলস ভোটের একটা অভিযোগ উঠে এসেছে। যেহেতু পঞ্চায়েত নির্বাচন ব্যালট পেপারে ভোট হবে, সেই জায়গাতে কমিশন কতটুকু নিশ্চিত যে ছাপ্পা ভোট হবে না বা ফলস ভোট হবে না, সেটা নিয়ে আপনারা কতটুকু তথ্য? এটাতে আপনি একটা জিনিসে শিওর হবেন, চ্যালেঞ্জ ভোট কয়টা হয়েছে। আমি গেলাম ভোট দিতে গিয়ে দেখলাম আমার ভোট হয়ে গেছে। দেন দেয়ার ইজ এ প্রভিশন ফর কাস্টিং ভোট বাই চ্যালেঞ্জ ভোট। আপনি যদি দেখেন চ্যালেঞ্জ ভোটের নাম্বার ইজ ভেরি হিউজ, দেন ইউ ক্যান অ্যাপ্লিকেন্ট দেয়ার ইজ ছাপ্পা ভোট। আদারওয়াইজ তো কমপ্লেন করতেই হবে না। স্যার ভোটাররা তো চ্যালেঞ্জ ভোট করছেন, ওদের প্রাণ ভয়ের একটা বিষয় থাকে, সেই জায়গাতে কমিশন এই বিষয়টাকে কিভাবে দেখবে? ভোটারকে আসতে হবে পুলিশ স্টেশন। ওনার বাড়ি থেকে পুলিশ স্টেশন পর্যন্ত সিকিউরিটি ম্যানেজমেন্ট আছে না, দেখেন এরকম ভাবে টু প্রোভাইড সিকিউরিটি ইন ইচ এন্ড এভরি হাউস, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট। এটা তো আমার মনে হয় না সম্ভবের করতে হবে। সেরকম পরিবেশ তৈরি করতে পারবেন না, দেখা যাক, উই আর ট্রাইং। বাট পলিটিক্যাল পার্টি হ্যাভ বিন অলসো রিকোয়ার্ড। What is your appeal to the voters and the political parties? What is your appeal? Our appeal is that everybody should ensure that democracy prevails. বাধা দেওয়া হয় নতুবা কোনো প্রশ্নের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো দেওয়া হয়, সেক্ষেত্রে নয়া আইন অনুসারে যে কি বিধান আছে এবং সুযোগতা কি সেই বিধানগুলো সম্পর্কে মানুষকে জাত করার ক্ষেত্রে আপনার কি ভূমিকা দিতে পারে? আপনি কি অ্যাওয়ারনেসের কথা বলছেন? ইলেকশন সম্পর্কিত বিষয়ে যদি কোনো ঘটনা ঘটে নয়া আইনের কি বিধান আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নয়া বিধানে পরিষ্কার করে লেখা আছে কি কি অপরাধ। এটা আইপিসির যে সেকশনগুলি এটা শিপ হয়ে গেছে, রেডিলি এখানে নাই আমার, তবে খুব পরিষ্কার করে বলা আছে কি কি অ্যাকশন, কি কি হলে পরে কি অফেন্স এবং প্রেসক্রাইব পানিশমেন্ট কি পরিষ্কার করে বলা আছে। এখানে কোনো নো ডাউট অ্যাবাউট ইট, উইল বি টেকিং অ্যাকশন অ্যাজ পার ল। Yes, as per law. প্রশ্নটা আমি একজন সাধারণ মানুষ, এই জানি না কিন্তু আমি পঞ্চায়েত নির্বাচন অফিসার একজন ভোটার। আপনার আমার বা আমার মতন যারা সাধারণ মানুষ আছে অজ্ঞাত নয় আইন সম্পর্কে, এই সম্পর্কে আপনি কিভাবে মানে কমিশনের প্রতিনিধি হয়ে থাকতে বসছেন, আপনি নিশ্চয়ই এই বিষয়টা রাজ্যের যারা ভোটার আছে প্রায় ১৩ লক্ষ ভোটার তাদের কাছে হ্যাঁ দেখেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা সব লেভেলে এট অল লেভেল আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, থানা লেভেল থেকে শুরু করে। এটা না, বিষয়টা হচ্ছে যে যারা ভোট দিতে যাবে, যাদেরকে বাধাপ্রাপ্ত করা হবে, যাদের উপর আক্রমণ করা হবে, আপনারা তখন কি অ্যাকশন নেবেন? নতুন আইনে কি করা হয়েছে, নতুনত্ব আপনারা কি বলবেন? সংক্রান্ত বিষয় অপরাধ ঘটলে আপনি নয়া আইনে কি বিধান আছে, কি ব্যবস্থা? এটা কি ধরনের অপরাধ হবে সেটার উপর নির্ভর করবে। কাউকে বাধা দেওয়া হলো, কাউকে মারধর করা হলো, ভোট দিতে গেলে তাকে আক্রমণ করা হলো, তার পরিবারের উপর আক্রমণ করা হলো, বিভিন্ন থাকে এই ধরনের অজস্র এরকম অভিযোগ আসে। ঠিক আছে, যে অপরাধ হবে সেই ন্যাচার অনুযায়ী আইন প্রয়োগ হবে। আমরা এর আগেও দেখেছি পুলিশ দাঁড়িয়ে থাকে, তামাশা দেখে, পুলিশ কিছুই করে না।
এই অভিজ্ঞতাটুকু আছে সবার। দেখেন পারফেকশন তো কোথাও হয় না, কোনো না কোনো জায়গাতে একটা থাকে। হ্যাঁ, আর এটা মানে না সেটাও বলবো না। হ্যাঁ, আপনি যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, এখন যা আসছে এটার জন্য যাতে বেস্ট পসিবল ওয়ে, মানে বিষয়টা হচ্ছে আপনাদের কথা আর মানে ইয়েতে বাস্তবের সাথে মিল নেই। আপনারা এইখানে যেটা বলছেন বাস্তবে কিন্তু ফিল্ডে সেটা দেখা যায় না। স্যার অবাস্তব কি এখানে? স্যার আপনি বলেন। হ্যাঁ, উত্তর জেলা নাইকে যে ঘোষণা হয়েছিল, হ্যাঁ, এই ভিডিওটা স্যার বলছেন রিপোর্টে সে ধরনের ঘটনা হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা কি এটা কগনিজেন্স নিয়েছেন? এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওটা কি আপনারা ফরেনসিক টেস্ট করিয়েছেন? কিসের বেসিসে হয়নি বলেন? এটা এসপি রিপোর্ট দিয়েছে, উনি এসপি করে আছেন, ওনার কাছে দেখেন সব বিস্তারিত ভাবে এখানে বলার ইয়ে নেই। হ্যাঁ, পরিস্থিতি নেই। হ্যাঁ, আজকে ইলেকশনের ব্যাপারে হচ্ছে যে ম্যাটারটা নিয়ে, এটা তো আলাদা ইয়ে। হতে পারে। হ্যাঁ, না সেটা দেখা যাক। প্রথমত হচ্ছে আমি আপনার কাছে বিনম্রভাবে জানতে চাই, আপনাদের তো আমরা হচ্ছে সরাসরি সাধারণ মানুষের প্রতিনিধি, সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষকে জানাতে হবে যে পুলিশ যদি কোনো ভোটারকে মারধর করা হয় রাস্তা বা কোনো নির্বাচনের কাজে আধিকারিককে পুলিং সেন্টারে ঢুকে মারধর করা হয়, দুষ্কৃতীরা মারধর করে, সেক্ষেত্রে কোন ধারায় কিভাবে ভারতীয় ন্যায় সম্প্রদায় বিচার হবে তিনি আশা করতে পারেন আপনার কাছ থেকে জানবেন বা আপনাদের কাছ থেকে জানবেন। আমরা কি এই আশা করতে পারি যে আপনি পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে অন্তত এই বিষয় নিয়ে বিস্তৃত বলবেন? এটার জন্য সাংবাদিক সম্মেলন করতে হবে না, আপনাকে অ্যাসিওর করছি আপনি যে অপরাধের কথা বলছেন যদি অফেন্স কনস্টিটিউট করে অবশ্যই নেবে, পুলিশ অবশ্যই নেবে। যে কোনো অফেন্সের জন্য পুলিশ অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেবে, এতটুকু আমি আপনাকে আপনার মাধ্যমে সবাইকে আমি জানাতে চাই। স্যার একটা প্রশ্ন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সময় আমরা অভিজ্ঞতায় দেখেছি যে বহিরাজ্য থেকে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে ওরা মূল রাস্তাগুলোতেই ডমিনেট করে, মানে ফ্ল্যাগ মার্চ করে। এই যে রুরাল পোলটা হবে সেখানে কি সেম হবে না ওরা ভেতরেও ঢুকবে টু ডমিনেট দ্য এরিয়া? ওইটা তো আপনার অবজারভেশন। তার ফলে ঠিক আছে, আপনি বলুন বড় রাস্তা যে ছিল তার জন্য কি আনকভার রয়ে গেছে নাকি? আপনি কি ঠিক বুঝাতে চাইছেন? না, রুরাল এরিয়াতে তো ইন্টেরিয়ার্সে পুলিশ স্টেশন গুলো হবে। হ্যাঁ, যারা ভোট দেবে তারাও ইন্টেরিয়ার এরিয়াতেই থাকে। মেইন রাস্তায় জাতীয় সড়ক দিয়ে ফ্ল্যাগ মার্চ করলো, ভেতরে ঢুকলো না, তাহলে তো কনফিডেন্স বিল্ডিং হবে না ভোটারদের মধ্যে। এটা জানতে চাইছি। আচ্ছা, তখন তো মানে সব এরিয়াই মানে ছিল মানে ইলেকশনের এরিয়া। হ্যাঁ, এখন পঞ্চায়েত এবং যে কনস্টিটিউয়েন্সি মানে এরিয়া আছে সব পঞ্চায়েতেই কভার হবে। Actually, cover হবে। already we have identified vulnerable areas. So if you compare the parliament election, then the vulnerable areas may be some one places, but in panchayat election it may be another area. Concerned district SP, SDPs and all Cs has already exercised and identified the vulnerable areas. Now the CPF shall dominate these areas. And subsequent time we can see that vulnerable areas, vulnerable helmet has come down. Now it is 452, it can be 300 before the day of election, because CAPF has during the flag march or patrolling instilled a sense of confidence among the voters. So it is in now initial exercise that we have identified the how many vulnerable helmets are there. And I am also telling you, because I am in charge of the police elections and PH group, already in all districts sufficient TSR has been deployed. CAPF shall come in very shortly. So I think from police department we can give best assurance that
whatever any untoward incidents, whatever mobile complaints, will take immediate steps. Because concerned OCPSs, HDPOs, and SPs are always in touch with police headquarters, and they know very well what steps should be taken in case of any violation of law and order. And whenever the CPF will come, it will spread through the state, because 35 blocks are involved in the Panchayat election. And all the 2650 police stations are there. We have categorized the police station in 4 categories. So considering the vulnerability, the CPF will be deployed. CPF will cover their areas. Because I don't know in what sense you are telling. In parliament election, CPF has done the marvelous job. You perhaps know what is the percentage of voting was there in the parliament election. So it is from police department, and SAR is there also, giving just issues there. Whatever complaint, whatever comes, in what forms police will take the immediate step, because our motive is to instill a sense of confidence among the voters. And we are committed for this. Sir, there are more than 300 companies deployed in last assembly force. So in Where? Tripura. In last parliament? Assembly. Last assembly, okay. You see, because central forces are deployed by the MHA. Okay, our government and we PHQ plays the demand. So whatever we demand, because they will provide according to their availability and other things. So this time we are trying to pull more HCAPF, because today is declared. So we are trying to, Do you think that 18 Put on the mic, sir. inadequate? no, these are not inadequate in our problem. This is the question, because we use the CAPF properly so that voters come out free and fair. The question is not adequacy, because we are recouping this gap by TSR and state police, etc. So which force is sufficient, not this. The question is how we are using the service. এখন পলিটিক্যাল পার্টির মিটিং এর সময় একটা কথা আমি a new auto loan जहां में ADC will be giving a subsidy also. Grameen Bank will also support at the lowest interest rate possible. And we want to encourage entrepreneurship, livelihood. तो नाम भी हमने रखा है त्रिपुराहम, और सिस्टम को ट्रांसपेरेंट करने के लिए आज हम लोग ये पोर्टल को भी लॉन्च कर रहे हैं, जिनको भी ये ऑटो लोन जिसमें हम लोग भी सब्सिडी करेंगे, ई ऑटो है, हम लोग सब्सिडी देंगे, वो लोग ये पोर्टल में जाकर अप्लाई कर सकते हैं। और इसको हमने डेमोक्रेटिकली हर डीसी में अवेलेबल बनाया है। ये सिर्फ अगरतला टाउन या कुमोलुंग के लिए नहीं है, ये पूरे त्रिपुरा के लिए है। और ये लोन हम लोग ने नाम दिया है त्रिपुराहम। त्रिपुरा में स्पेशली इन द एडीसी देयर इज अ लॉट ऑफ अनएम्प्लॉयमेंट, सो द एडीसी एडमिनिस्ट्रेशन हैज थॉट दैट अगर हम लोग कोई भी लोग ऑटो लोन लेना चाहते हैं तो उनको कम दाम में लो इंटरेस्ट में ऑटो दिया जाए, और अपने तरफ से भी अगर ऑटो का दाम 3,50,000 है तो हम लोग भी अपनी तरफ से 75,000 रुपीज डायरेक्टली बैंक को देंगे। बैंक भी 6% इंटरेस्ट में ये लोन इनको देगा, और बेनिफिशियरी को मिनिमम 15% ऑफ द टोटल अमाउंट देना पड़ेगा। हमको क्लीन त्रिपुरा, ग्रीन त्रिपुरा भी चाहिए। मैं जानता हूं कि पेट्रोल का दाम बहुत हाई है, मैं जानता हूं कि डीजल का दाम बहुत हाई है, तो ये ऑटोज जो हम लोग दे रहे हैं ई ऑटोज होगा। सबके घर में चार्जिंग पॉइंट दिया जाएगा, और हर जोनल एरियाज में भी हम लोग चार्जिंग पॉइंट्स देंगे। मैं चाहता हूं कि डे टू डे एक्सपेंडिचर कम हो और मैक्सिमम प्रॉफिट हमारे डिजर्विड अनएम्प्लॉयड यूथ को मिले। तो ये हम लोगों का गाइडलाइंस भी है, वेबसाइट में भी है, एंड आई वांटेड टू इन्फॉर्म दैट ये फर्स्ट ऑफ इट्स काइंड है त्रिपुरा में। इसके बाद जो लोग टूरिज्म में प्रमोट करना चाहते हैं, उनको टूरिस्ट टैक्स चाहिए, उनके लिए भी मैं अलग से हम लोगों ने प्लान बनाया है। आने वाले दिन में आपको बताएंगे। जो लोग गांव से मार्केट में अपना सब्जी लेकर आते हैं, उनके लिए भी कैरियर पैसेंजर व्हीकल के लिए भी हम लोग ने कुछ स्कीम सोचा है। हम लोगों का काम है कि लोगों को अपॉर्चुनिटी दे कि वो पैसा ज्यादा कमाए, एंटरप्रेन्योरशिप ज्यादा हो, सेल्फ रिलायंट।
इसके लिए हमने ये पॉलिसी शुरू किया है। वंस अगेन ये प्रेस ब्रीफिंग के बाद हम लोग पोर्टल को ऑनलाइन करेंगे। आज तक जो भी एप्लीकेशन आया है ऑफलाइन आया है, तो मैंने कहा है कि इसको इतना ट्रांसपेरेंट बनाए कि ये वेबसाइट के थ्रू आए, और जो भी बेनिफिशरीज होगा वहाँ उसको सिर्फ एडमिनिस्ट्रेशन वेट नहीं करेगा, बैंक खुद इसको देखेगा कि किसके पास क्या डीबी में कितनी पे। आई वुड लाइक टू थैंक द प्रेस अगेन फॉर कमिंग हियर फॉर এটার মধ্যে কি সবাই মানে এইখান করতে পারবে, মানে জমা সবাই কি পার্টিসিপেট করতে পারবে না শুধু You see the website. In the website, all details are given. Anyone who is from the village council, from the ADC, they can apply. এখন পর্যন্ত অফলাইনে কতগুলো জমা করেছে? Offline, not a single offline, all online. শহরের যুবকরাও অ্যাপ্লাই করতে পারবে। So criteria is there. There is an age group between 21 to 45, और उसका पेमेंट का कैपेबिलिटी का भी क्षमता होना चाहिए, वो बैंक डिटर्मिन करेगा। लेकिन हम लोग अपने तरफ से हर व्हीकल के लिए 75,000 का सब्सिडी देंगे। सर देखा जा रहा है कि हर जगह पे अगर बैंक में हम लोग लोन के लिए जाते हैं, बराबर बोलता है गारंटेड लेके आओ, तो हर किसी के पास तो 75,000 का गारंटी हम दे रहे हैं, बाकी बैंक 6% में दे रहा है। हम लोग सब्सिडी के लिए भी अप्लाई करने की कोशिश करते हैं, और जब ये क्षमता भी देखेंगे, और जिनको ये ऑटो लेना है, अगर समझिए कि उनको सिर्फ 15% ऑफ द टोटल अमाउंट देना पड़ेगा, उससे 75% हमने देंगे, तो उनको 40 से 50,000 चाहिए। उतना ही लोन लेने में देखा जाए तो कोई गवर्नमेंट जॉब करने वाला गारंटेड चाहिए लोन लेने में, ये नहीं होगा। बैंक सिविल स्कोर देखता है, गवर्नमेंट का गारंटीड का वो नहीं देखता। बैंक ऑल बैंक लुक एट सिविल स्कोर। कौन सा बैंक से आप लोग? ग्रामीण बैंक। ठीक है, कहना है लॉन्च द पोर्टल, हाँ उसमें सब लिखा भी है गाइडलाइन पे। आपको लॉन्चिंग अ न्यू ऑटो लोन, जहां में ADC will be giving a subsidy also. Grameen Bank will also support at the lowest interest rate possible, and we want to encourage entrepreneurship, livelihood. तो नाम भी हमने रखा है तिप्राहम, और सिस्टम को ट्रांसपेरेंट करने के लिए आज हम लोग ये पोर्टल को भी लॉन्च कर रहे हैं। जिनको भी ये ऑटो लोन, जिसमें हम लोग भी सब्सिडी करेंगे, ई ऑटो है, हम लोग सब्सिडी देंगे, वो लोग ये पोर्टल में जाकर अप्लाई कर सकते हैं। और इसको हमने डेमोक्रेटिकली हर डीसी में अवेलेबल बनाया है। ये सिर्फ अगरतला टाउन या कुमोलोंग के लिए नहीं है, ये पूरे त्रिपुरा के लिए है। और ये लोन हम लोग ने नाम दिया है तिप्राहम। त्रिपुरा में स्पेशली इन द ADC there is a lot of unemployment, so the ADC administration has thought that अगर हम लोग कोई भी लोग ऑटो लोन लेना चाहते हैं, तो उनको कम दाम में लो इंटरेस्ट में ऑटो दिया जाए, और अपने तरफ से भी अगर ऑटो का दाम 3,50,000 है, तो हम लोग भी अपने तरफ से 75,000 रुपीज डायरेक्टली बैंक को देंगे। बैंक भी 6% इंटरेस्ट में ये लोन इनको देगा, और बेनिफिशियरी को मिनिमम 15% ऑफ द टोटल अमाउंट देना पड़ेगा। हमको क्लीन त्रिपुरा, ग्रीन त्रिपुरा भी चाहिए। मैं जानता हूँ कि पेट्रोल का दाम बहुत हाई है, मैं जानता हूँ कि डीजल का दाम बहुत हाई है, तो ये ऑटो जो हम लोग दे रहे हैं, ई ऑटोज होगा, सबके घर में चार्जिंग पॉइंट दिया जाएगा, और हर जोनल एरियाज में भी हम लोग चार्जिंग पॉइंट्स देंगे। मैं चाहता हूं कि डे टू डे एक्सपेंडिचर कम हो और मैक्सिमम प्रॉफिट हमारे डिजर्विंग अनएम्प्लॉयड यूथ को मिले। अपील स्पेशली टू मीडिया कंपनीज जो मैक्सिमम ADC एरिया में कवरेज है जिनका, यूट्यूब मीडिया कंपनीज जिसका कवरेज मैक्सिमम ADC एरियाज में है, मैं आप लोगों को अपील करना चाहता हूं थ्रू यू टू ऑल द यूथ जिनको
अपना जिंदगी को थोड़ा इंडिपेंडेंटली भी आगे बढ़ाना है, ये वेबसाइट पे जाए। वेबसाइट का नाम tipraham TIPRAHAM.in ADC के वेबसाइट के अंदर है। आप जाकर इसमें क्लिक कीजिए और जल्द से जल्द अपने आप को रजिस्टर कीजिए। मैं चाहता हूं कि बाय एंड ऑफ दिस मंथ हम लोग ये स्कीम को रोल आउट करें कि मैक्सिमम लोग ये स्कीम का बेनिफिट का फायदा उठा सकें। तो आई अपील टू ऑल ऑफ यू ऑल, अगर आप जल्द से जल्द अपने वेबसाइट में जाइए, अपने आप को रजिस्टर कीजिए। और आपको मैं अश्योर करना चाहता हूं कि इसमें मैं यहाँ में सबके सामने बोलना चाहता हूँ, बेनिफिशियरी कोई ईएम का परिवार का कोई फैमिली मेंबर नहीं होगा। हम लोग इसका ट्रांसपेरेंटली वेट भी करेंगे और फाइनल जो इसका अप्रूवल करेगा वो बैंक करेगा, कि बैंक को भी देखना है कि उनका रीपेमेंट कैपेबिलिटी कैसा है। लेकिन ये चांस है आज आपके पास इतना, और ये ई ऑटोज है तो इसमें आपको पेट्रोल का और डीजल का खर्चा भी नहीं है, आपका इनकम बढ़ेगा। और हम भी अपनी तरफ से हर ऑटो के लिए 75,000 डायरेक्टली बैंक को दे रहे हैं, तो कॉस्ट भी कम होगा। और इंटरेस्ट रेट अगर आप कोई भी प्राइवेट बैंक के पास जाएंगे तो वो लोग 9%, 9.75%, 10% भी चार्ज करते हैं। इसमें हमने इंटरेस्ट सिर्फ स्पेशल रिक्वेस्ट करके 6% हमने कराया है। तो ये स्कीम फॉरएवर नहीं है, तो आप लोग अगले 5-6 दिन के अंदर जितना कर सकते हैं कीजिए, ये आप ही का बेनिफिट होगा। आई अपील टू ऑल द यूथ, ऑल द मिडिल एज पीपल टू अवेल दिस लोन। ये चांस बार बार नहीं आएगा, प्लीज कीजिए। और हम लोग अपने एरिया में इकोनॉमिक प्रॉस्पेरिटी को बढ़ाने की कोशिश करें। कितना चार्ज? स्पेशली टू मीडिया कंपनीज जो मैक्सिमम एडीसी एरिया में कवरेज है जिनका, यूट्यूब मीडिया कंपनीज जिसका कवरेज मैक्सिमम एडीसी एरियाज में है, मैं आप लोगों को अपील करना चाहता हूं थ्रू यू टू ऑल द यूथ जिनको अपना जिंदगी को थोड़ा इंडिपेंडेंटली भी आगे बढ़ाना है, ये वेबसाइट में जाए। वेबसाइट का नाम tipraham TIPRAHAM.in ADC के वेबसाइट के अंदर है। आप जाकर इसमें क्लिक कीजिए और जल्द से जल्द अपने आप को रजिस्टर कीजिए। मैं चाहता हूं कि बाय एंड ऑफ दिस मंथ हम लोग ये स्कीम को रोल आउट करें कि मैक्सिमम लोग ये स्कीम का बेनिफिट का फायदा उठा सकें। तो आई अपील टू ऑल ऑफ यू ऑल, अगर आप जल्द से जल्द अपने वेबसाइट में जाइए, अपने आप को रजिस्टर कीजिए। और आपको मैं अश्योर करना चाहता हूँ कि इसमें मैं यहाँ में सबके सामने बोलना चाहता हूँ, बेनिफिशियरी कोई ईएम का परिवार का कोई फैमिली मेंबर नहीं होगा। हम लोग इसका ट्रांसपेरेंटली वेट भी करेंगे और फाइनल जो इसका अप्रूवल करेगा वो बैंक करेगा, कि बैंक को भी देखना है कि उनका रीपेमेंट कैपेबिलिटी कैसा है। लेकिन ये चांस है आज आपके पास इतना, और ये ई ऑटोज है तो इसमें आपको पेट्रोल का और डीजल का खर्चा भी नहीं है, आपका इनकम बढ़ेगा। और हम भी अपनी तरफ से हर ऑटो के लिए 75,000 डायरेक्टली बैंक को दे रहे हैं, तो कॉस्ट भी कम होगा। और इंटरेस्ट रेट अगर आप कोई भी प्राइवेट बैंक के पास जाएंगे तो वो लोग 9%, 9.75%, 10% भी चार्ज करते हैं। इसमें हमने इंटरेस्ट सिर्फ स्पेशल रिक्वेस्ट करके 6% हमने कराया है। तो ये स्कीम फॉरएवर नहीं है, तो आप लोग अगले 5-6 दिन के अंदर जितना कर सकते हैं कीजिए, ये आप ही का बेनिफिट होगा। आई अपील टू ऑल द यूथ, ऑल द मिडिल एज पीपल टू अवेल दिस लोन। ये चांस बार बार नहीं आएगा, प्लीज कीजिए। और हम लोग अपने एरिया में इकोनॉमिक प्रॉस्पेरिटी को बढ़ाने की कोशिश करें। कितना चार्ज? कितने ऑटो? हम लोग पर ऑटो अपने तरफ से टोटल कितना ऑटो देंगे? 600 लोगों को मिलेगा, लेकिन आप लोग अप्लाई कर सकते हैं, जो जितना अप्लाई होगा वो होगा। लेकिन हम लोग हर वीसी से एक बेनिफिशियरी को तो लेंगे। ऐसा नहीं होना चाहिए
कि एक वीसी से 5 लोगों को मिला और एक वीसी से किसी को नहीं मिला। तो मैं, लेकिन कैपेबिलिटी होना पड़ेगा कि पेमेंट करने की। तो मैं चाहता हूं कि हर वीसी से एक बेनिफिशियरी मिले, ये मेरा चाहत है। थैंक यू। महिंद्रा से या दूसरी कंपनी से ले सकते हैं? नहीं, ये टाई-अप महिंद्रा के साथ हुआ है। टाटा से भी मैं बात कर रहा हूँ और पैसेंजर व्हीकल, बजाज से भी मैं बात कर रहा हूँ। जो सबसे अच्छा बैक एंड सर्विस देगा उसके साथ ही हम बात करेंगे। और ऐसा नहीं है कि सिर्फ एक ही कंपनी के साथ होगा। टाटा से भी मैं बात कर रहा हूँ, बजाज से भी मैं बात कर रहा हूँ। In the website, all details are given. Anyone who is from the village council, from the ADC, they can apply. এখন পর্যন্ত অফলাইনে কতগুলো নেওয়া হয়েছে? Offline, not a single offline, all online. শহরের যুবকরাও অ্যাপ্লাই করতে পারবে? Criteria is there. There is an age group between 21 to 45 और उसका पेमेंट का कैपेबिलिटी का भी क्षमता होना चाहिए, वो बैंक डिटर्मिन करेगा। लेकिन हम लोग अपने तरफ से हर व्हीकल के लिए 75,000 का सब्सिडी देंगे। গতকাল 9/7/2024 রাত্র অনুমান 9টা নাগাদ আমাদের সাব ইন্সপেক্টর SI জিতেন্দ্র ত্রিপুরা এবং স্টাফ পানিসাগর নাকাতে ডিউটি অবস্থায় একজন লোক সন্দিগ্ধ অবস্থায় দেখতে পাচ্ছে যে কুমারঘাটের দিকে যাচ্ছে। ওকে ডাক দিয়ে ওর নাম ঠিকানা জিজ্ঞেস করা হলো। ওর নাম হলো ইকবাল আহমেদ, বয়স 46, ওর বাড়ি মধ্য রাজনগর, কুর্তি থানা কদমতলা। তো জিজ্ঞাসাবাদে ও স্বীকার করে নিল যে ওর সাথে কিছু ড্রাগস আছে। পরবর্তীকালে সিনিয়র অফিসার এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের উপস্থিতিতে আমরা ওর বডি সার্চ করি এবং ওর কাছ থেকে 2000 সাসপেক্টেড ইয়াবা পিল রিকভার করা হয়, যার কালোবাজার মূল্য অনুমান 40 থেকে 50 লাখ হবে। পরবর্তীকালে এগুলোকে আমরা সিজ করি এবং ওই লোকটাকে ডিটেইন করে থানায় আনা হয়। NDPS কেসে ওকে বুক করা হয় পানিসাগর থানায়, যার কেস নাম্বার 42/2024, সেকশন অ্যাট্রাক্ট করেছে 22C এবং 29 NDPS অ্যাক্ট। ওর আয়ু হচ্ছে সাব ইন্সপেক্টর রাজীব অধিকারী। স্কুল বন্ধ হচ্ছে কেন? শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। নইলেই সংগ্রাম, নইলেই বিক্ষোভ। রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব চাই। বেলুনটা পুলিশে বেলুনটা নিচে নামান, বেলুনটা পিছাও 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 পিছাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। আন্দোলন এই ছাত্র ছাত্রীদের সাথে ছাত্র যুব কংগ্রেস
রাজ্যের নানা প্রান্তে প্রায় 160টির মতন স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কিসের স্বার্থে তা এখনো জানা নেই। আমরা 26 তারিখ শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আপনারা যদি এইভাবে স্কুলগুলোকে বন্ধ করে দেন, রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সেখানে ডাইরেক্টর ম্যাডাম আমাদেরকে বলেছিল এরকম কিছুই না, এটা একটা সার্ভে হয়েছে। কিন্তু তারপরে আমরা সংবাদ মাধ্যমেই খবর পেয়েছি যে রাজ্যের 160টি, পশ্চিমে এবং উত্তরে 170টি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা এনএসইউআই এবং যুব কংগ্রেসের তরফ থেকে তার তীব্র প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই এই রাক্ষস সরকারকে, যে রাক্ষস সরকার ধীরে ধীরে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে গ্রাস করছে এবং তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে। এই প্রতিবাদ তাদের জন্য আজকে আমরা 10,000, 15,000 ছেলেরা যারা স্কুল যেত এবং ওদের স্কুল বন্ধ করে ওদেরকে এখন অনেক দূরে যেতে হবে, সেই ছাত্রছাত্রীদের স্বার্থে লড়াই করছি এবং লড়াই যুব কংগ্রেস এবং এনএসইউআই জারি রাখবে। নির্বাচনের দিকে থেকে বিজেপির বিপুল ভোটে জয়ী করুন। পঞ্চায়েত নির্বাচনের দিকে থেকে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী। ভারত মাতাকে সবাই মিলে আওয়াজ তুলো, বন্দে মাতরম, বন্দে মাতরম। কংগ্রেস ত্রিপুরা থেকে দূর হটো। কংগ্রেস প্রবাসীদের বলি গো ভোটটা দিবেন কোনখানে? ভোটে জয়ী করুন। পঞ্চায়েত নির্বাচনের দিকে থেকে বিপুল ভোটে জয়ী করুন। ভোট চাই, ভোট দে। কমিশনকে জানাই ধন্যবাদ। সঠিক সময় নির্বাচন ঘোষণা করা নির্বাচন কমিশনকে জানাই ধন্যবাদ। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা রাজ্য সরকারকে জানাই ধন্যবাদ। মাতরম, বন্দে মাতরম। সঠিক সময় নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশনকে জানাই ধন্যবাদ। সঠিক সময় নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশনকে জানাই ধন্যবাদ। আজকে আমরা বিশেষ করে রাজ্য নির্বাচন স্টেট ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানিয়ে, কারণ আজকে ইতিমধ্যে আপনারা জেনেছেন 30টি পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তার জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে প্রত্যেক জনগণকে আহ্বান রাখবো যাতে এই গণতন্ত্রের উৎসবে সামিল হয় এবং প্রত্যেকেই যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয় হবে নিশ্চিত, বিপুল পরিমাণ ভোটে যাতে আমরা জয়যুক্ত করি, তার জন্যই আসছি। কল্যাণপুর বাজার এবং নতুন পঞ্চায়েত হয়েছে আমাদের মধ্য কল্যাণপুর ব্লক এলাকা পর্যন্ত আমরা এই মিছিলটা করি প্রত্যেক গাঁও সভা থেকে। আপনি জানেন যে রাজ্যে পঞ্চায়েতের মেয়াদ 4 আগস্ট শেষ হতে যাচ্ছে। বর্তমান যে পঞ্চায়েত, স্বাভাবিকভাবে কমিশন উদ্যোগ নিয়েছে এই পঞ্চায়েত ইলেকশন করার জন্য। আমরা এই ইলেকশনের দিনক্ষণ আজকে ঘোষণা করব। আমাদের এই রাজ্যে টোটাল 606টা গ্রাম পঞ্চায়েত আছে। সেখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 3517। আমরা আপনাদের দিয়ে দেবো, সেখানে সব আছে। নাম্বার অফ সিট আছে 6370। পঞ্চায়েত সমিতি আছে 35টা। নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 423। সিটও আছে 423। জেলা পরিষদ আছে টোটাল 8টা, 116টা কনস্টিটিউয়েন্সি, 116টা সিট। এখানে এই নির্বাচনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকটোরাল রোল। সেটা ইতিমধ্যেই ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ করা হয়েছে। সেই পাবলিকেশন অনুযায়ী আমাদের টোটাল আছেন এই ইলেকশনের জন্য 12,94,153 জন। তার মধ্যে মেইল আছেন 65,806,58,445 এবং ফিমেল আছেন 6,35,497। আদার্স আছেন 11। এখানে আপনারা জানেন
পোলিং স্টেশন একটা গুরুত্বপূর্ণ অংশ যেখানে ভোট দেবেন সবাই। আমাদের টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আইডেন্টিফাই করে 2650টা পোলিং স্টেশন আছে। এখানে ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নীতি নেয় আমরাও সেটা নিয়েছি। এপিক ব্যবহার করা হবে আইডেন্টিফাই করার জন্য। তাছাড়াও অল্টারনেটিভ ডকুমেন্টকে আমরা অ্যালাউ করবো ভোটার আইডেন্টিফিকেশন করার জন্য। এখানে ব্যালট বাক্স যেটা ব্যবহার করা হবে, দুই প্রকারের ব্যালট বাক্স, সেটা হবে গোদরেজ এবং বাংলো। বড় যেটা বাক্স সেটা গোদরেজ টাইপ বলা হয়, ছোট যেটা সেটাকে বাংলো বলা হয়। ব্যালট পেপারও 3টা কালারের হবে, হোয়াইট হবে গ্রাম পঞ্চায়েত, পিঙ্ক হবে পঞ্চায়েত সমিতি এবং গ্রিন কালার হবে জেলা পরিষদের জন্য। কাউন্টিং হল ইতিমধ্যেই আমরা নোটিফাই করে দিয়েছি। এখানে শুধুমাত্র কুমারঘাট এবং বিশালগড়ে সেপারেট ভাবে কাউন্টিং হল 2টা হবে, 2টা করে হবে, আর বাকি সব জায়গায় 1টা করে কাউন্টিং হল হবে, কারণ তাদের সংখ্যা বেশি। আমরা ইতিমধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে 2 দফা মিটিং করা হয়েছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে আরক্ষা দপ্তরে যারা আছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে। আমরা সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি চূড়ান্ত। এখন আমরা এই ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করছি। এইখানে আগামী কালকে আমরা নোটিফিকেশন জারি করছি, তার মানে আগামী কালকে থেকেই নমিনেশন প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে 11/7 থেকে 18/7 অবধি। শুধুমাত্র পাবলিক হলিডে ছাড়া বাকি সব দিনে নমিনেশন গ্রহণ করা যাবে সকাল 11টা থেকে 3টার মধ্যে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হচ্ছে 18/7/2024। স্ক্রুটিনি করা হবে 19/7/2024। ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে 22/7/2024। ইলেকশন হবে 8/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ। ডেট অফ কাউন্টিং হবে 12/8/2024 সকাল 8টা থেকে। সমস্ত ইলেকশন প্রসেস কমপ্লিট করা হবে 17/8/2024 এর মধ্যে। আর পোল হবে সকাল 7টা থেকে বিকাল 4টা অবধি। ভিডিও আরেকটু উঠে ডিএম বা এই ধরনের ডিএম অফিসের মধ্যে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে বলি, গত পরশুদিন রাজনৈতিক দলের 3 জন প্রতিনিধি আমার সঙ্গে দেখা করে এটা বলেছিলেন। আমি তাদেরকে একটাই বলেছিলাম যে তার লিগাল প্রভিশন আইনি ডাউট, আমি লিগাল ভিউ নেব। আমি সেই দিনই ফাইল পাঠিয়েছি, কালকে এসছে। আজকে আমরা সেই দলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। লিগাল অপিনিয়নে বলা হয়েছে কমিশন ক্যানট ডিসাইড the place for submission of nomination. There is no provision in the rule. Commission has no authority to decide the place of nomination. It is the returning officer absolute duty to decide where he will take the nomination. রিটার্নিং অফিসার আপনাদের জুরিডিকশনের মধ্যে আছে না, it is returning officer exclusive duty. আমার জুরিডিকশন আপনার কন্ট্রোল নেই না। কন্ট্রোল বলতে ওই কন্ট্রোলে নেই, তার কাজ আমি করতে পারবো না। আপনি জানেন এইবার পার্লামেন্ট ইলেকশনে আমি পেপারে দেখেছি একজন এডিএম রিটার্নিং অফিসার হিসাবে ছিলেন, ডিএম একটা নোটিফিকেশন ইস্যু করেছিলেন। ইলেকশন কমিশন সেটা বাতিল করে দিয়েছে, বলছে না যে ডিএম ইউ ক্যানট ইস্যু দ্যাট নোটিফিকেশন, অনলি এডিএম ইজ এম্পাওয়ার্ড টু ইস্যু দ্যাট নোটিফিকেশন। বিকজ দিস কোথায় নেওয়া হবে, কখন নেওয়া হবে, কোথায় স্ক্রুটিনি হবে, এটা রিটার্নিং অফিসার একটা নোটিফিকেশন কাউকে দেবে, সেটাকে উনি উল্লেখ করতে পারেন। হি হ্যাজ নো অথরিটি, কমিশন হ্যাজ নো অথরিটি। আপনি দেখবেন বিধানসভাতে যখন হয়, যেমন ধরেন ডাইরেক্টর ফুড হয়েছেন একটা কনস্টিটিউয়েন্সি আপনার রিটার্নিং অফিসার, উনি ওনার অফিসে ঠিক করেন যে আমি ফুড ডাইরেক্টরেটে রিসিভ করবো, এটা কমিশন ঠিক করবে। স্যার, আপনি একটা কথা বলেছেন যে যত বেশি চ্যালেঞ্জ ভোট হবে ধরে নেওয়া হবে যে কিছু হয়েছে মনে হয়। তো ভোটাররা তো চ্যালেঞ্জ ভোটটা তখনই দেবেন when he reaches the police station. So there are lot of apprehensions of intimidation. এটা আপনি স্যার কি দেখছেন, বা I would request the IG law and order to make a comment on this. Conducive. There are huge apprehension of intimidation. দেখেন, এখানে একটা কথা আমি স্পষ্ট করে বলি না, এটা মনে হচ্ছে আমার একটু মিসকনসেপশন আছে এই জায়গাটার মধ্যে। নিয়ম অনুযায়ী আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করেছি, তারপরে সিপিএম দলের পক্ষ থেকে প্রথম যে দাবিটা করা হয়েছিল যে ডেটটা এক্সটেন্ড করা হোক, আমরাও তার উত্তরে ওনাকে জানিয়েছিলাম যে ডেট এক্সটেনশনের প্রয়োজন নেই, কারণ
আইনি বলা আছে যদি কোনো ভুল থাকে, যদি কেউ নাম তুলতে চায়, যদি কারোর নামে আপত্তি থাকে, লাস্ট ডেট অফ নমিনেশন অবধি সেটা সাবমিট করা যায়। তার মানে এখন আমাদের হিসাবে 18 জুলাই অবধি করা যাবে, এখনো ওপেন আছে এবং এর মধ্যে উনি এটা শুনানি নিয়ে শেষ করতে হবে। এখন আপনি যে কেসটার কথা বলেছিলেন সেটা আমরা এক্সামিন করে দেখেছি। আইনে বলেছে যদি এইরকম কেস হয়, ফাইনাল পাবলিকেশনের পরে কেউ নাম তুলতে চায়, এটা প্রভিশন আছে। এটা নাই এরকম না, লাস্ট ডেট অব্দি নমিনেশন অব্দি দেওয়া যায়। দিলে পরে যিনি রিটার্নিং অফিসার আছে উনি নোটিশ ইস্যু করবেন, তার হিয়ারিং নেবেন। যদি উনি স্যাটিসফাইড হন, ইয়েস ওনার নাম আছে ভোটার লিস্টে, ওনার নাম উঠতে হবে, ওনার অন্য ক্রাইটেরিয়া উনি ফুলফিল করেন, তাহলে উনি তুলতে পারেন। আমরা ডিএমকে সেটাই বলে দিয়েছি, প্রভিশনের কথা উল্লেখ করে। As per provision অনুযায়ী these procedure to be followed by the returning officer. If this is the case, sir, so why did the district magistrate wrote a letter to you? He could have settled the issue. No, he could settle the issue. They can take any suggestion or advice from us. It is okay. The video wrote to the DM forwarded the letter to you. They may have some If confusion. they are consistent with the rule, Actually, they could have taken the আমি একটু বলি, এখানে রুলটা যেটা আসলো এটা 1998 অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে এই প্রভিশনটা আছে, আগে ছিল না। কোন রুলটা 1993 পঞ্চায়েত রুল হ্যাঁ, যেটা আছে ওইটা 1998 এ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ওই অ্যামেন্ডমেন্টের মধ্যে এই প্রভিশনটা আছে। আর তো আমার কাছে ভেরিফিকেশন চাইতেই পারে কোনো কনফিউশন থাকে। আমি ওইটাই বলে দিয়েছি, তুমি আসপার ওই সেকশন অনুযায়ী দেখো, সেকশনে প্রেসক্রাইব করা আছে কি প্রসিডিউর কিভাবে করতে হবে, কারণ ওই পিরিয়ডে আর কি ফাইনাল পাবলিকেশনের পরে জানিয়ে দিয়েছেন রাজ্য সম্পাদক সিপিএমকে জানিয়ে দিয়েছেন আপনি? হ্যাঁ, ওইটা তো ওনার চিঠিতে আগে জানিয়েছি। এই চিঠি ওনার চিঠিতে এটার ব্যাপারে আমাকে বলা হয়েছিল, যেটা লাস্টে লিখেছিলেন যাতে অ্যানাউন্সমেন্টটা তাড়াতাড়ি হয় ইলেকশন, আজকে পড়েছিলাম। ঠিক আছে, এখানে আমরা বলে দিয়েছি আজকে থেকেই আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে। তবে যেহেতু পঞ্চায়েতের ভোট, এটা কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত এরিয়াতেই কার্যকর থাকবে। আমরা ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের কাছে ওদের সাহায্য চেয়েছি যাতে ইলেকশনটা পিসফুলি সংগঠিত করা যায়। ওরাও প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সহযোগিতা করবেন যাতে ইলেকশন প্রসেসটাকে পিসফুলি কমপ্লিট করা যায়। আমরাও আশা করছি সবার সার্বিক সহযোগিতায় আমাদের এই ইলেকশনটা খুব সুন্দরভাবে অনুষ্ঠান করা সম্ভব হবে। তাছাড়াও আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস যেটা আমরা এক্সারসাইজ করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এই ফাইনাল ভোটার লিস্ট পর্যালোচনা করে দেখেছি আমাদের এখানে 100 থেকে কম ভোটার আছে, যেমন পোলিং স্টেশনের সংখ্যা আছে 30 less than 100, আর 100 থেকে 300 এর মধ্যে পোলিং স্টেশন আছে 985, অর্থাৎ 985টা কেন্দ্রে 300-র মধ্যে ভোটার আছেন। 300 থেকে 500-র মধ্যে ভোটার আছেন 2017টি কেন্দ্রে, 500 থেকে 700-র মধ্যে আছেন 466, আর এবার 700 আছেন মাত্র 19টি কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোটার আছেন ডুবলির একটা কেন্দ্রে 36 জন, আর সবচেয়ে বেশি ভোটার আছেন একটা কেন্দ্রে 784 জন, অর্থাৎ 784 বেশি কোনো ভোটার আমাদের কোনো পোলিং স্টেশনে নেই। এখানে মনে রাখতে হবে ভোট তো সবাই মিনিমাম 3টা ভোট দেবে। যদি 4টা হয়, 2টা কনস্টিটিউয়েন্সির একাধিক যদি সিট থাকে তাহলে সেখানে 4টা ভোটও একজন দেবে। স্বাভাবিকভাবে সময় তুলনামূলকভাবে একটু বেশি লাগবে। ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমাদের ডিজি সাহেবের সঙ্গে বৈঠক হয়েছে, তাছাড়াও একাধিক বৈঠক হয়েছে। বিভিন্ন জেলায় ডিএমরা তাদের লেভেলে মিটিং করেছেন, ব্লক স্তরে বিডিওরা মিটিং করেছেন রিটার্নিং অফিসার হিসাবে। আমাদের চেষ্টা থাকবে সব জায়গাতেই সিপিএম এর যেটা পাওয়া যাবে কিছু, সেটা অন্য কাজে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে এক্সক্লুসিভলি ব্যবহার করা হবে, আর পোলিং স্টেশনে আমাদের টিএসআর মূলত ব্যবহার করা হবে। তো আমরা চেষ্টা করব সর্বাধিক যেটা ব্যবহার করা যায় তারই চেষ্টা করা। মনে রাখতে হবে শহর এরিয়া তো পুরোপুরি আর নীল করা যাবে না,
সেখানেও যে কোনো সময় একটা ঘটনা ঘটতেই পারে, সেখানেও যেতে হবে পুলিশকে। এই সব দিক চিন্তা করে যতটুকু বেশি সম্ভব কাভারেজ দেওয়া সেটা সুনিশ্চিত করা হবে। তুলনামূলক ভোটার সংখ্যা কম থাকায় পোলিং স্টেশনে আমাদের মনে হয় এটাতে খুব বেশি অসুবিধার কথা নয়। আমরা আবারও বলছি, আমরা সমস্ত দলের কাছে আপনাদের মাধ্যমে আবারও আপিল করছি যাতে ওনারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করুন। এটা একটা বিরাট কর্মযোগ্য, প্রায় 13 লক্ষ ভোটার, সবাই যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারে। এখন আমি আরক্ষা দপ্তর থেকে মিস্টার ডালন আছেন, ওনাকে বলবো। ইলেকশনের আরক্ষা দপ্তরের পক্ষ থেকে যা যা করা উচিত সেটা অলরেডি ডিসাইড হয়ে গেছে। আমরা পোলিং স্টেশন থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডারের যেখানে ঝুঁকি আছে সব জায়গাতে আমরা অ্যাডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ডিপ্লয় করা হবে। এখানে ল অ্যান্ড অর্ডারের জন্য বিশেষ করে সেন্ট্রাল আর্ম প্যারামিলিটারি ফোর্সকে আমরা এয়ারমার্ক করেছি। তো আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতায় আশা করি ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, শান্তিপূর্ণ উৎসবের মেজাজে হবে। এটাই আমাদের লক্ষ্য এবং আশা করছি এটাই হবে। ধন্যবাদ স্যার। এরকম কেন্দ্রীয় বাহিনী কত কোম্পানি ডিপেন্ড করা যাচ্ছে এখন পর্যন্ত, আর কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে নিরাপত্তার দায়িত্ব, কি ভোট কেন্দ্রে না ভোট কেন্দ্রে বাইরে? সব কথা তো আর ডিটেলস করে বলা যাবে না, সিকিউরিটি ম্যাটার্স যেহেতু। তবে আমি বলেছি কেন্দ্রীয় বাহিনীকে আমরা বাইরের আইন শৃঙ্খলা রক্ষা করতে আমরা ডিপ্লয় করব, আর বাকিগুলিতে টিএসআর পুলিশ, লোকাল পুলিশ থাকবে এবং অ্যাডিকুয়েটলি রাখা হবে। In the polling centers, who will be taken? Because generally we find the central paramilitaries inside the polling centers during the election. না, এবার সেটা হবে না। আমরা নাম্বারের ফোর্স পাওয়া গেছে, এটা তো সব পুলিশ স্টেশন কাভার করা সম্ভব না। I'm talking about the central paramilitaries, so they won't be in the inside the centers. কতজন ফৌজের দরকার এবং আপনারা কতজন পেয়েছেন? না, এটা তো আমরা সিএপিএফ 18 কোম্পানি আমরা ডিপ্লয় করছি এবং বাকিগুলিতে আমাদের টিএসআর ব্যাটালিয়ন থেকে এবং পুলিশের থেকে হবে বাকিগুলি। স্যার, দুইটা প্রশ্ন। একটা হইতেছে স্যার, এবার মানে ওইদিকে কি মানে মডেল পুলিশ স্টেশন করার কোনো পরিকল্পনা আছে? আর দ্বিতীয় প্রশ্ন হইতেছে স্যার, বয়স্কদের লাগে কি ব্যবস্থা নিতেছে কমিশন? ডিসেবল সহ বয়স্কদের জন্য আমাদের এখানে আমাদের স্পেশাল কিছু করিনি, তবে মডেলের ক্ষেত্রে আমরা ডিএমদের কাছে জানতে চাইবো, যদি ওনারা উৎসাহিত হন বা করতে চান তবে করতে পারেন। আমরা এরকম ভাবে একটা ইনস্ট্রাকশন দেবো, কারণ ভোটটা হবে পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত স্তরে, এটা মনে রাখতে হবে। Sir, there has been demand from two of the opposition for those who have done press conference regarding nomination filing online. Will that provision be there? Actually, আমার সঙ্গে তারা দেখা করেছিলেন, they have met with me. I have shown that the provision, in the provision it has been clearly mentioned that nomination to be submitted in person to the returning officer. সুতরাং until and unless the rules is being changed, it is not possible. If the rules is done, but there is no infrastructure. কারণ initially rule has to be changed, only then other things will come. What is the procedure? Who changes the rules generally? Government. State law. State law. The opposition parties have also alleged insecurity in filing the nominations. So, what type of adequate security measures would be